This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। MDH এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা yes MDH। চাকরি তুমি করেছো চুরি, গদি ছাড়ো তাড়াতাড়ি, এই হচ্ছে মূল স্লোগান এবং সকলের কাছেই কিন্তু এই প্ল্যাকার্ডটাই রয়েছে এবং নেতৃত্ব দিচ্ছেন শুভেন্দু অধিকারী। কেউ কারোর আত্মীয় স্বজন, দেখুন আমরা কাউকে ডিফেন্ড করছি না, সকলের দিকে তাকিয়ে কেউ কারোর আত্মীয় হলেই সঙ্গে সঙ্গে তাকে কটাক্ষের দিকে নিয়ে যেতে হবে, সেটাও নিশ্চয়ই। এখন ভাইপোর টিমটা মানে পেশি তো এসে গেছে, এবার ভাইপোর টিমের নামটা কবে আসবে? কেন কল্যাণী এমসের সময় বিজেপির বিধায়কের অমুক, বিজেপির অমুক, সেগুলো বেরোয়নি, যেখানে নিজেদের হাতে এইটুকু ছিল। ইতিমধ্যেই সেই তালিকাতে দেখা গিয়েছে যে তৃণমূল কংগ্রেসের আধিক্য অনেক বেশি রয়েছে। স্বীকার করেছে অবৈধ চাকরি দিয়েছে ওম প্রকাশ চৌতালা, 3000 প্রাইমারি চাকরির জন্য যদি জেল খাটে মমতাও জেলে যাবে। মমতা শুড গো টু বিহাইন্ড দ্য বার। এসএসসির দাগি তালিকা দেখে যে প্রশ্ন সাধারণ জনসমাজ তুলেছিল, যে প্রশ্ন যে যোগ্য শিক্ষকরা তুলেছিলেন, যে প্রশ্ন তালিকা বেরোনোর পর প্রথম TV9 বাংলা তুলেছিল, আমরা তুলেছিলাম, আমি তুলেছিলাম সেদিন ব্রেক করার দিন এই জায়গায় দাঁড়িয়ে, সেই প্রশ্ন এবার সুপ্রিম কোর্ট তুলল। না, সুপ্রিম কোর্ট সন্তুষ্ট হয়নি এই তালিকা দেখে। সবাই জানতে চাইছিলেন দেশের শীর্ষ আদালত এই তালিকা দেখে কি বলে। সাধারণ মানুষকে বলছি, দেশের শীর্ষ আদালত বলেছে তালিকায় নাম এত কম কেন। 1806 জন দাগির তালিকা প্রকাশ করেছে এসএসসি, কিন্তু এটা নিয়ে বড় প্রশ্ন, বড় বিতর্ক। এসএসসির প্রকাশিত দাগি তালিকা নিয়ে প্রশ্ন উঠে গেল সুপ্রিম কোর্টে। সিবিআই তালিকায় আরও অনেক বেশি নাম ছিল, এখানে এত কম নাম কেন? এসএসসিকে প্রশ্ন দেশের শীর্ষ আদালতের। যে দাগিরা নিযুক্ত হয়েছিল তাদের সবার নাম রয়েছে, এই যুক্তি দিয়েছে এসএসসি, কিন্তু সুপ্রিম কোর্ট সেই যুক্তিতে কর্ণপাত করেনি। স্ট্রেট বলেছে আপনারা নতুন করে তালিকা রিভাইজ করুন, এর সংখ্যা অনেক বেশি হওয়া উচিত। তো একটা যেটা বেরিয়েছে সেটা একটা ভাঁওতাবাজি। সুপ্রিম কোর্ট যে বলেছিল অযোগ্য ক্যান্ডিডেটদের নাম প্রকাশ করতে হবে, সব অযোগ্য ক্যান্ডিডেট নাম এরা প্রকাশ করেনি। ওরা তো বোকা নয়, এই ভাঁওতা নিশ্চয়ই ধরে ফেলবে। অন্য পক্ষের আইনজীবীরাও আছেন, তারাও ধরিয়ে দেবেন। 5,000 থেকে 6,000 জনের তালিকা হবে। আশঙ্কা প্রকাশ করেছিলেন প্রাক্তন বিচারপতি। সোমবার সেই প্রসঙ্গেই উঠল সুপ্রিম কোর্টে। শুনানিতে বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চ প্রশ্ন করেন, সিবিআই তালিকায় আরও বেশি নাম ছিল, এখানে এত কম কেন? কমিশনের জবাব, সিবিআই তালিকায় যাদের নাম ছিল সেই তালিকার সবাইকে নিয়োগ করা হয়নি। যে দাগিরা নিযুক্ত হয়েছিলেন এই তালিকায় শুধু তাদেরই নাম আছে। অর্থাৎ যাদের নিয়োগ হয়েছিল তালিকায় শুধুমাত্র তাদের নামই প্রকাশ করা হয়েছে। যারা চাকরি পাননি তাদের নাম এক্ষেত্রে আর তারা প্রকাশ করার প্রয়োজন বোধ করেননি। কিন্তু এই বিষয়টিকে কিন্তু যারা এক্ষেত্রে আবেদন করেছেন সেই আইনজীবীরা তারা পুরোপুরিভাবে বিষয়টিকে তারা বিরোধিতা করেন। একটা জিনিস পরিষ্কার যে এসএসসি এবং রাজ্য সরকার তারা বিভিন্ন কৌশল অবলম্বন করে আসল কিছু কিছু অপরাধীকে বাঁচাবার চেষ্টা করছেন। তারা 1800 জনের নামে লিস্ট বার করেছেন। আমাদের যতটুকু হিসেব বিভিন্ন সময় মামলা করতে গিয়ে দেখেছি 1006-এর ওপর হবে। ওদের বক্তব্য ওনারা বলছেন, কোর্টে যা বলার বলছেন দেখেছি, বোধহয় গুনে দেখেছে, তার মানে জানতো আর কি, জানে আর কি কারা যোগ্য কারা অযোগ্য সবই জানে। এটা যদি জেনে কেউ না বলে তাহলে তার থেকে বড় অপরাধী তো আর কেউ হয় না। এখানে তৃণমূল, ওখানে দুর্নীতি পাবেন, আর যেখানে দুর্নীতি সেখানে তৃণমূল উপস্থিতি পাবেন। তৃণমূল যখন আছে রাজ্যে, ও দুর্নীতি হবেই হবে, তুমি আটকাতে পারবে না। কারণ তারা তো নিজেরা চাইছে না দুর্নীতি মুক্ত হতে, আমরা কত আটকাবো? সংখ্যা তো অনেক বেশি। যাদের খুব একটা বেশি মাথার উপরে হাত কোনো বড় নেতা নেই, যারা বিরাট কিছু করতে পারবে না, এই ধরনের লোকেদের চিহ্নিত করা হয়েছে এবং তাদের নাম প্রকাশ করা হয়েছে। কিছু রাম বাম কংগ্রেসের একাংশের আইনজীবী
শুধুমাত্র চাকরিগুলোয় জটিলতা তৈরি করে, চাকরিগুলোয় বাধা দিয়ে তাদের চোখের জল আর বুকের আগুনের উপর দাঁড়িয়ে কিন্তু পলিটিক্স করতে চাইছেন। এইটা কিন্তু এরা ধোয়া তুলসী পাতা নয়। এই রাজনৈতিক দলগুলো এরা এই ধরনের অভিযোগে অভিযুক্ত। যে তালিকা প্রকাশ করা হয়েছে তা নিয়ে যেমন সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে পড়তে হয়েছে, তার পাশাপাশি যেটা গুরুত্বপূর্ণ বিষয়, নতুন যে পরীক্ষা রয়েছে সেই দিকেও কিন্তু প্রতি মুহূর্তে সুপ্রিম কোর্টের কড়া নজর থাকছে। কড়া নজর বলে সত্যিই কড়া নজর আক্ষরিক অর্থেই। আজকেও সুপ্রিম কোর্ট বলেছে একজনও দাগি যাতে পরীক্ষায় বসার স্কোপ না পায়, তাহলে পরীক্ষাই বাতিল হবে। যোগ্যদের পরীক্ষায় বসতেই হবে, আগেই বলে দিয়েছে সুপ্রিম কোর্ট। 7 এবং 14 সেপ্টেম্বর পরীক্ষা, এখনো পর্যন্ত আমরা তাই জানি, গোটা রাজ্য তাই জানে। কিন্তু তার আগে আজ একটা বিকল্প পথের খোঁজে বিধানসভায় গিয়েছিলেন চাকরিহারাদের একাংশ। দেখুন তো তারা কি চাইছেন। তখনও বিধানসভায় আসেননি বিরোধী দলনেতা, অপেক্ষায় চাকরিহারারা। শুভেন্দু অধিকারী আসতেই দাবিপত্র তুলে দেয় শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ। সর্বদলীয় প্রস্তাব যদি আনে আমরা তো সাপোর্ট করব। আপনি সুপ্রিম কোর্টের নির্দেশে অযোগ্য আউট করে দিয়েছেন 1806, বাকিরা তো যোগ্য, পরিষ্কার হয়ে গেছে, তাদের চাকরি বহাল রাখবে। চাকরিহারাদের দাবি একটাই, দাগিদের তালিকা যখন প্রকাশই করা হয়েছে তখন যোগ্যদের চাকরি ফেরাতে বিল আনা হোক বিধানসভায়। বিরোধী দলনেতার পর আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর সঙ্গেও দেখা করেন চাকরিহারা শিক্ষকরা। যোগ্যদেরকে বিল এনে একটা বিধানসভায় বিল পাস করিয়ে বা অর্ডিন্যান্স জারি করে যেন যোগ্যদের স্বার্থটা সুরক্ষিত রাখা হয়, তাদের চাকরিটা বহাল রাখা হয়। লোকসভা রাজ্যসভার সম্পর্কে জানতাম যে রাজ্যের আইনসভা এই ধরনের করা যায় বলে আমার জানা নয়। তারপরও আমি আইনজীবীদের সাথে যোগাযোগ করব, যদি কোনো প্রভিশন থাকে আমি আমার যোগ্য শিক্ষক শিক্ষিকাদের জন্য যেভাবে মাঠে ময়দানে আমি বলে আসছি, আইনসভার মধ্যে, পশ্চিমবাংলার আইনসভার মধ্যেও এটা বলে আসবো। আমরা রাজ্য সরকারের কাছে আবেদন করেছি, সরকারের পক্ষ থেকে মুখ্য সচিব ইমিডিয়েট অযোগ্যদের বাদ দিয়ে যোগ্য তালিকা নিয়ে সুপ্রিম কোর্টের কাছে হাত জোড় করে যাক, গিয়ে বলুন যে বাকিরা যোগ্য, আপনি তাদেরকে চাকরিতে বহাল রাখার অনুমতি দিন, তাদের বাদ দিয়ে বাকিদের জন্য পরীক্ষা করুন না যদি ভ্যাকেন্সি থাকে। দুটি বিকল্পের কথা বলছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এক, ভালো করে শুনুন কি কি বিকল্প হতে পারে। মুখ্য সচিব যোগ্যদের তালিকা নিয়ে সুপ্রিম কোর্টে যান। 2, বিধানসভায় যোগ্যদের চাকরি বহাল রাখতে সর্বদল প্রস্তাব আনা হোক, মানে বিধানসভায় সর্বদল প্রস্তাব আনা হোক, অল পার্টি রেজলিউশন যাকে বলে। সেই মর্মে মুখ্য সচিবকে আজকে চিঠিও দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা এবং স্পিকারকে চিঠি দিয়েছেন বিধায়ক শঙ্কর ঘোষ। কিন্তু শাসক দল এই প্রস্তাবটা মানবে কি? তো শিক্ষকদের বিষয়, শিক্ষক শিক্ষিকাদের তালিকায় 1806 বাদ দিয়ে যদি হাউসে ওরা ফেলেন, আমি কথা দিচ্ছি প্রিন্সিপাল অপোজিশন, মেন অপোজিশন হিসেবে আমরা সর্বদলীয় প্রস্তাবে সমর্থন করব। উনি কিসে সাপোর্ট করবেন তার জন্য তো সরকার বসে নেই, সরকারে যেটা করবে সেটা সরকার করবে। এবং সেই প্রস্তাব নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার যাক। যে পশ্চিমবঙ্গে একটা এক্সেপশন ঘটনা ঘটেছে, যোগ্য শিক্ষক শিক্ষিকাদের বাঁচানোর জন্য রাজনীতির রং ভুলে রাজনীতির ঊর্ধ্বে উঠে আজকে শাসক এবং বিরোধীরা যৌথভাবে এই 15,000 শিক্ষক শিক্ষিকার চাকরি বহালের পক্ষে সর্বসম্মত সিদ্ধান্ত বিধানসভা থেকে নিয়েছে। জানি না ওনার কি মনে মনে কখন কি হয়, কোন রং কখন রং বদলায় আমাদের জানা নেই। উনি বলেছেন ওনার কথা, আর আমরা যা করছি সেটা সরকার যা সিদ্ধান্ত নিচ্ছে এবং বিচারাধীন কোনো ব্যাপারে আমরা একটা মন্তব্য করছি না। যারা মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে তাদেরকে সুরক্ষিত রাখার শেষ প্রচেষ্টাটুকু যেন করা হয় এবং একটা বিধানসভায় যদি সকলে সর্বদলীয়ভাবে সর্বসম্মতভাবে এটা করা হয়, এটা সত্যিই একটা রাজ্যের জন্য নজির হয়ে থাকবে। এবার যে কাণ্ডটা আপনাদের দেখাবো তা নিয়ে শুরুতেই বলতে ইচ্ছে করছে যে এমনও হতে পারে, এমন তো হয়েছে। পুলিশ ধরতে গেল বাবাকে আর জালে পুড়ে ফেললো ছেলেকে, এটাই হয়েছে রাকেশ সিংয়ের ছেলের ক্ষেত্রে হয়েছে। কদিন ধরে পুলিশ তাকে খুঁজছে, বাড়িতে যাচ্ছে, এদিক ওদিক নাকি হন্যে হয়ে তার খোঁজ চলছে, কিন্তু বিজেপি নেতা রাকেশ সিংয়ের টিকি এখনো পর্যন্ত ছুঁতে পারেনি পুলিশ। তবে এবার তার বাড়িতে রাতে হানা দিয়ে ছেলেকে তুলে নিয়ে গেল পুলিশ। কি দাঁড়ালো গোটা ব্যাপারটা? বাবার কোনো আতাপাতা নেই, মানে ঠিকানা নেই, তাই ছেলেকে ধরো, নাকের বদলে নরুন হলেও চলবে। এখানে তো তাই হয়েছে। পুলিশের বক্তব্য রাকেশ কোথায় আছেন এটা তার ছেলে বিলক্ষণ জানে
এবং সে বলছে না। তারপরও তদন্তে সাহায্য করছে না, তাই তাকে পাকড়াও করা হয়েছে। এ নিয়ে পুরো লঙ্কা কাণ্ড বেঁধে গেছে। कहाँ लेके जा रहे आप लोग? कहाँ लेके जा रहे उसको? किस बेसिस पे लेके जा रहे हैं? किस बेसिस पे लेके जा रहे हैं? किस बेसिस पे लेके जा रहे हैं? किस बेसिस पे? किस बेसिस पे लेके जा रहे हैं मेरे भाई को? हाँ? कौन आप लोग? किस बेसिस पे? किस बेसिस पे लेके जा रहे हैं? बोल, बोल किस बेसिस पे लेके जा रहे हैं? बोल, बोल, बोल किस बेसिस पे लेके जा रहे हैं? बोल ना, बोल, बोल किस बेसिस पे लेके जा रहे हैं? এই যে কেন নিয়ে যাচ্ছেন আমার ভাইকে, এই কণ্ঠস্বরটা কার জানেন? রাকেশ সিং এর মেয়ে। বিজেপি নেতার পরিবারের লোকজন পুরো রণংদেহী মেজাজে ময়দানে ছিলেন, ফোঁস করেছেন তারা, এমনি এমনি বসে থাকেননি। শিবমকে মানে রাকেশের ছেলেকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার সময় তারা ঝাঁপিয়ে পড়েছিলেন, তাতে অবশ্য পুলিশকে আটকানো যায়নি। এদিকে ছেলের গ্রেফতার হওয়ার খবর পেয়ে চুপ করে নেই রাকেশ সিংও। আমার ছেলে যদি কিছু হয়ে যায় তো আপনাকে মনোজ বর্মা আপনি দায়িত্ব থাকবেন, আমি মমতা ব্যানার্জিকে দায়িত্ব করব না। কেন কি আপনি অশোক অস্তম লাগিয়ে একটা আইপিএস এর চাকরি করে এই যে চটি চাটছেন, সেটা আপনার আগামী আসার দিনটা খুবই খারাপ। আজকে আমার ছেলে উপরে যেটা হাতটা দিয়েছেন খুবই খারাপ করেছেন আপনি। অর্থাৎ এই ঘটনার পর রাকেশ সিং এর টার্গেট কলকাতা পুলিশের কমিশনার। তিনি কাউকে ছাড়বেন না বলেই দিচ্ছেন। রাকেশ সিং, যাকে খুঁজেই পাচ্ছে না পুলিশ, তিনি দিব্যি ভিডিও করে হুমকি বার্তা দিয়ে যাচ্ছেন, একটা নয় একাধিক, অথচ পুলিশ তাকে খুঁজে পাচ্ছে না। कानूनन तरीके से आप हमसे बात करिएगा, हम आपके साथ पूरा कानूनन सहयोग करेंगे, लेकिन इस तरीके से दादागिरी करिएगा तो फिर ये प्रतिवाद, क्योंकि ये प्रतिवाद हमारे भारतीय जनता पार्टी के दुनिया के सबसे ताकतवर नेता मोदी जी की मां के लिए है। তার ছেলের গায়ে হাত পড়েছে যখন তিনি ছেড়ে কথা বলবেন না এমনই বলছেন বাবা। সামনে আসছেন না কিছুতেই, আড়ালে থেকে পর পর ভিডিও পোস্ট করছেন। মেজাজ তার একেবারে সপ্তমে, গলায় হুমকির বন্যা, ঠিক যে অবতারে তাকে গত শুক্রবার পাওয়া গিয়েছিল। প্রদেশ কংগ্রেস দপ্তরে রাকেশের নেতৃত্বে সেদিন ঢুকে পড়ে একদল বিজেপি কর্মী সমর্থক। বাইরে ঝোলানো কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ছবিতে কালি লেপে দেওয়া হয়। প্রদেশ কংগ্রেস অফিসে ভাঙচুর চলে সেদিন। এরপর থেকেই বিজেপি নেতা রাকেশ সিংকে খুঁজছে পুলিশ। গোপন সূত্রে জানা গেছে তিনি একটি গাড়ি নিয়ে ঘুরছেন, কিন্তু সেই গাড়িটা কোথায় ঘুরপাক খাচ্ছে, কে রাজ্যে নাকি অন্য কোনো রাজ্যে, এখনো সূত্র কোনো একটাও পায়নি কিন্তু পুলিশ। উল্টে বারবার এই বাবার বদলে ছেলেকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। এটা কি চাপ বাড়ানোর কৌশল, রাকেশকে বাগে আনতে স্ট্র্যাটেজি এটা? অনেক সময় এমন হতেই পারে যে ছেলে পুলিশের কাছে গেছে, পুলিশ তাকে তুলে নিয়ে গেছে, বাবা যদি বেরিয়ে আসে, অনেক ক্ষেত্রে এমন কিন্তু হয়। এটা কতটা কাজে দেবে সেটা কিন্তু সময় বলবে। তবে এ নিয়ে এখন বাংলার রাজনীতিতে ঝড় উঠে গেছে। তার ছেলেটাকে মাঝরাতে তুলে নিয়ে গেছে সিভিল ড্রেসে গুন্ডামি করে, এবং রাকেশ সিংয়ের মেয়েকে যেভাবে মেরেছে, এই পুলিশকে সরকারের সার্ভেন্ট বলবেন না গুন্ডা বলবেন? 8 মাস পরে ছবি ধরে ধরে এদেরকে বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন শুধু নয়, এই গুন্ডা পুলিশের লোকেদের ছবি ধরে ধরে জেল খাটাবো আমরা। বাবাকে লুকোতে পালাতে সহযোগিতা করেছে, অপরাধের সহযোগী হিসেবে তাকে ডিটেইন করেছে পুলিশ। যদি মনে হয় এই গ্রেফতার বেআইনি, কোর্টের রাস্তা সবার খোলা আছে, কোর্টে যান, কোর্টে বুঝে নেবে কলকাতা পুলিশ। কোনো অপরাধীকে রেয়াত করা হবে না। আপনাদের আজ শোনাবো বাস্তবের নায়কের গল্প। নায়ক সেই হিন্দি সিনেমাটা মনে আছে তো, যেখানে অনিল কাপুর মাত্র একদিনের জন্য মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেছিলেন, চ্যালেঞ্জ নিয়ে এরপর কাঁপিয়ে দিয়েছিলেন স্ক্রিন। তবে সেটা বড় পর্দায়। আমি আপনাদের যার কথা বলবো সে বাস্তবেই বড় একখানা চ্যালেঞ্জ নিয়েছে 1 ঘন্টার জন্য। আমি প্রিয়দত্তা, বর্তমানে আমি জলপাইগুড়ি কোতোয়ালি থানার আইসি হিসেবে এই চেয়ারে বসে আছি। প্রিয়দত্তা কিন্তু সত্যি কামাল করে ফেলেছেন। একদিনের জন্য না হলেও পাক্কা 1 ঘন্টার জন্য তার উপরেই ছিল গোটা থানার দায়িত্ব। সব সামলেছে ক্লাস 10-এর এই ছাত্রী।
আমি চেয়ারে বসে একটু নার্ভাস আছি একটু। আমি থানায় ফার্স্ট টাইম আসলাম, তো আমার ব্যাপারটা অত্যন্ত একদম অন্যরকম এক্সপিরিয়েন্স, আর আমার ভালো লাগছে, খুবই ভালো লাগছে। ভয়ের কথা মুখে বললেও প্রিয়দত্তার মুখে হাসি কিন্তু বলে দিচ্ছে যে বিষয়টা তার কাছে কতটা আনন্দের এবং কতটা উচ্ছ্বাসের। এই অভিনব বিষয়টা কেন হলো জানেন? কারণ 1 সেপ্টেম্বর দিনটি পুলিশ দিবস। এই উপলক্ষে স্কুল পড়ুয়াদের মধ্যে পুলিশের কাজকর্ম সম্পর্কে সচেতনতা বাড়াতে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়। আইসি কোতোয়ালি সঞ্জয় দত্ত নিজের টুপি পরিয়ে প্রিয়দত্তাকে বরণ করে থানায় নিয়ে যান। এই জিনিস কিন্তু অবশ্যই প্রথম নয়, এর আগেও হয়েছে। এটা একটা রেওয়াজ। 1 ঘন্টার আইসি যখন তার চেয়ারে বসে পুলিশের কাজকর্ম সামলাতে ব্যস্ত, তখন তিনি কিন্তু ঠিক পাশেই দাঁড়িয়ে সাহায্য করেছেন সাধ্যমতো। প্রিয়দত্তা এসে ওকে আজকে ইন্সপেক্টর ইনচার্জ হিসেবে আমরা ওকে 1 ঘন্টার জন্য আমরা করেছি ওকে, এবং ও বেশ কিছু কমপ্লেনেন্টকে ও রিসিভ করেছে এবং তাকে কি করতে হবে সেই ইনস্ট্রাকশন দিয়েছে। এটা ওদের ইন্টারেস্ট জাগানো যে অনেক প্রফেশনের মধ্যে পুলিশও একটা প্রফেশন, যে প্রফেশনে প্রচুর কাজ মানুষের জন্য করা যায়। 1 ঘন্টার পুলিশ হয়ে খাসা অভিজ্ঞতা হয়েছে জলপাইগুড়ি হোলি চাইল্ড স্কুলের প্রিয়দত্তার। স্কুল জীবনে এমন আর কজনের হয়? প্রতিটা মুহূর্ত স্পেশাল। যেভাবে হাতে গরম অভিজ্ঞতা সে পেল, তারপর একটা প্রশ্ন উঠছেই, এদিন যে পার্ট টাইম কাজটা সে করলো সেটা কি ভবিষ্যতে ফুল টাইম করার প্ল্যান আছে তার? আগামী দিনে এই চেয়ারে বসার কি ইচ্ছে রয়েছে? সেটা আমি পরে দেখছি, এটা পাস করি আগে। ঠিক 7 দিন কৃষ্ণনগরের ছাত্রী খুনে দেশরাজ সিং অবশেষে ধরা পড়ল। তারই গার্লফ্রেন্ড ছিল। বাংলার পুলিশ নেপাল সীমান্ত থেকে দেশরাজ সিংকে অ্যারেস্ট করেছে। গতকাল রবিবার গুজরাট থেকে গ্রেফতার করা হয় দেশরাজের মামাকে জেরা করেই 24 ঘন্টার মধ্যে অবশেষে দেশরাজের নাগাল পেল বাংলার পুলিশ। উনি ক্রাইম করার পরে উনি আগে এখানে এসে যে রেকি করে গিয়েছিল, অ্যান্ড যেদিন ঘটনা হয়েছে ওই দিন উনি দুটো সময় ওনার বাড়িতে ঢুকলেন। ঢুকার পরে উনি প্রথমে মেয়েটাকে দুটো গুলি করলাম, মানে 3টে গুলি করলাম। তারপরে উনি ওখানে ওয়েট করেছিলেন। মম যে আছে ওনাকেও এসেন মাথায় গান লাগিয়ে এসেন মার্ডার করার জন্য ট্রাই করেছিল। সামহাউ যেটা লাইকলি ওটা ফায়ার হয়নি। তারপরে উনি ওখান থেকে পালিয়ে, মানে এখান থেকে ট্রেন ধরে নেহাটি, তারপরে ওখান থেকে হাওড়া থেকে ডুন এক্সপ্রেস ধরে উনি অযোধ্যা চলে গিয়েছিল। ছেলে তো নয়, একবারে যন্তর। পুলিশের কথা শুনে বুঝতেই পারছেন, ঈশিতা শুধু নয়, সেদিন ঈশিতার মাকেও গুলি করে মারার ছক ছিল এই দেশরাজের। মাত্র 23 বছর বয়স। কি মাথার খানা বলুন তো তার, মানে কতটা ধূর্ত এবং অপরাধ মনস্ক। এই দেশরাজ সম্পর্কে পুলিশ একটা শব্দবন্ধ ব্যবহার করেছে, টক্সিক ম্যাসকুলিনিটি, মানে বিষাক্ত পৌরুষবোধ। আবার বলছি, টক্সিক ম্যাসকুলিনিটি, বিষাক্ত পৌরুষবোধ। আপনার একটা টক্সিক ম্যাসকুলিনিটি যেটা আমরা বলে, সেরকম একটা মানে পার্সোনালিটি আছে, যে 6-7 মাস আগে যে মানে ইয়ে হওয়ার পরে, মানে ব্রেকআপ হওয়ার পরে, হি ওয়াজ নট টেকিং ইট প্রপারলি। এই টক্সিক ম্যাসকুলিনিটি কোনো জেনেটিক গন্ডগোলে হয় না, মানে দিস ইজ নট আ জেনেটিক ডিসঅর্ডার। এটা পরিবেশ, চারপাশের পরিমণ্ডল এই দেশরাজদের তৈরি করে। মানে একটা অদ্ভুত নেগেটিভ হিরো ভাব আসে, বন্দুক রাখা, তার মধ্যে অদ্ভুত ধরনের একটা নেগেটিভ রোম্যান্টিসিজম আসে। বুঝতে পেরেছেন? অনেক চরিত্র এরকম হয়। দেশরাজ কিন্তু এই ধরনের চরিত্র। আধিপত্যবাদী পুরুষ, মানে ধাক্কা লাগে তার যে পুরুষের যে আধিপত্যবাদ, তাতে যদি ধাক্কা লাগে, সবার কথা বলছি না, এটা এক্সেপশন, যারা খুবই বদমাশ তাদের এটা হয়। এই ধরনের মানুষ তখন ফিউরিয়াস হয়ে ওঠে, খুন, ধর্ষণ সব কিছু করতে পারে এবং ইললজিক্যালি, তার পেছনে কোনো লজিক থাকে না। বুঝতেই পারছেন,
এই দেশরাজরা সমাজের জন্য কতটা ভয়ঙ্কর, কতটা ভয়ের। দেশরাজকে টক্সিক ম্যাসকুলিনিটি হিসেবে এই যে বেড়ে ওঠার সুযোগ কে দিল? তার পরিবার। পরিবার তো একেবারে দায় ঝেড়ে ফেলে দিতে পারে না। অন্যায় আবদারকে প্রশ্রয় দিয়ে 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 এই জায়গায় নিয়ে আসা হয়েছে। এগুলো কি শেখানো হয়নি যে সমাজে কিভাবে সুনাগরিক হয়ে বাঁচতে হয়? যা চাই তাই পাওয়া যায় না, তাই প্রেমে প্রত্যাখ্যান সহ্য হয়নি। আর এই তো 23 বছর বয়স, তার জীবনে কত প্রেম বাকি ছিল, গোটা জীবনটাই পড়ে 23 আবার কি প্রেম। পুলিশ বলছে দেশরাজের বাবা রাঘবেন্দ্র সিং খুনি ছেলেকে পালাতে সাহায্য করেছেন, এটা পুলিশ বলছে। তার মানে পিতার আশকারা ছিল, অনলাইনে টাকা পাঠিয়েছেন যাতে ছেলে গা ঢাকা দিতে পারে। এটা তো প্রশ্রয়। হাইডিং করার জন্য যে মানে হেল্প করছিল উনি, যে ওই যে ফোন থেকে আমরা অনেক ফেক আইডি কার্ডগুলো বানালাম, যেটা ইনসিডেন্টের পরে বানিয়েছিল। ওটাতে একটা ফেক আধার আইডি কার্ড ছিল, ওখানে একটা মহারাজগঞ্জ ডিস্ট্রিক্টের একটা মানে অ্যাড্রেস ছিল। তখন আমাদের একটা টিম অলরেডি অযোধ্যাতে পৌঁছে গেছিল, মানে অ্যাকিউজড অযোধ্যাতে নেমেছেন বলে আমাদেরকে উইথিন 2 days খবর পেয়েছিল। ওখানে উনি যেখানে গিয়েছেন তারপরে আমরা একটা একটা করে ট্রেস আউট করে মহারাজগঞ্জ ডিস্ট্রিক্টে বেরিয়া বাসার একদম ইন্ডিয়া নেপাল বর্ডারে উনি ওখানে ক্রস করার চেষ্টা করেছিল। তো আমাদের একটা টিম অলরেডি ওখানে পৌঁছে গেছিল। ওখানে 2-3 জায়গাতে খুব সাহসিকভাবে রেড করার পরে এই লোকটাকে গতকাল অ্যারেস্ট করেছে। এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।